এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা পৃথিবীকে যেভাবে অস্থির করে তুলেছে এবং এই অস্থিরতা আমরা কবে কাটিয়ে উঠতে পারবো সেটি অনিশ্চিত। আমাদের শুধু মৃত্যু ঝুঁকি আর স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ রাখেনি কোভিড-19, আমাদেরকে অর্থনৈতিক ঝুঁকি, সামাজিক ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি, কূটনৈতিক ঝুঁকি, নানান ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং গোটা বিশ্ব ব্যবস্থাই আমূল বদলে যেতে পারে বলে অনেকের ধারণা। এবং যেহেতু পৃথিবীর প্রায় 210টি দেশ কোভিডে আক্রান্ত, আমরা চেষ্টা করছি তৃতীয় মাত্রায় পৃথিবীর নানান অংশের অভিজ্ঞতাকে আমাদের সঙ্গে যুক্ত করবার জন্য, তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় করবার জন্যে। আজকেও সেরকম চেষ্টা আমাদের সঙ্গে থাকবে, আমাদের মধ্যে থাকবে। এবং চলুন পরিচিত হই কারা আছেন আমার সঙ্গে তৃতীয় মাত্রায়। আজকে আমার সঙ্গে স্টুডিওতে তৃতীয় মাত্রায় অংশ নিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। আমাদের সঙ্গে নিউজিল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ মিচেল মোটল। মিচেল মোটল, Economist working in Wellington, New Zealand. He previously worked at the European Commission in Brussels and is now advising the new New Zealand government on competition and consumer protection matters. স্বাগত আপনাদেরকে স্টুডিওতে। মিস্টার মিনিস্টার, আপনি প্রথমে এসেছেন, আপনাকে বিশেষভাবে স্বাগত। মিচেল, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। Thanks for having me on. মিস্টার মিনিস্টার, আমি একটু আপনি যেহেতু প্রথমে এসেছেন, আপনার অতীতটাকে আমি একটু স্মরণ করতে চাই যে যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটলো বাংলাদেশে এবং গোটা পৃথিবীব্যাপী সেটি আলোচিত, সেই সময়টাতে আপনি মানুষের পাশে, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে সেবা দিয়েছেন এবং সেখান থেকেই মানুষ, আসলে গোটা বাংলাদেশের মানুষ আপনাকে চিনল এবং আপনি এক ধরনের তারকা খ্যাতিও পেয়েছেন আমি বলবো। তারপরে আপনি এমপি হলেন, মন্ত্রী হলেন, রাজনীতিবিদ। সেই তারকা মানে সেদিন আপনি যা করতে পেরেছেন, আজকে রাজনীতিতে প্রবেশ করে এমপি মন্ত্রী হয়ে ঠিক একই অনুভূতি নিয়ে, একই আবেগ নিয়ে আপনি মানুষের জন্য করতে পারছেন কি না, আমার প্রশ্ন আপনার কাছে। এবং সেই তারকা কি মহাতারকা হয়ে উঠল এমপি মন্ত্রী হয়ে, না সেই হিরো জিরোতে পরিণত হতে যাচ্ছে? প্লিজ। ধন্যবাদ। আসলে মানুষের জন্য কল্যাণকর কিছু করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং বিপদ থেকে তাকে উদ্ধার করা, তাকে একটু উপশম করা বিপদ, এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে মনে করি যে এটা হলো সবচেয়ে বড় ইচ্ছা, হলো যে সদিচ্ছা। আপনার ইচ্ছা থাকতে হবে যে কোনো মানুষের যে কোনো দুঃখ কষ্টে আপনি তার পাশে দাঁড়াবেন। যদি ইচ্ছা থাকে তাহলে যে কোনো সুযোগ আসলে সেটা করতে পারবেন। রানা প্লাজার যে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে প্রায় 1138 জন পোশাক শ্রমিক মৃত্যুবরণ করেছে এবং প্রায় আমার মনে আছে সংখ্যাটি 2776 জন আহত শ্রমিক ভাই বোনেরা আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে আমাদের নির্দেশ দিয়েছিলেন 9টার সময়, ঘটনা 8টা 20 থেকে 30-এর মধ্যে ঘটে, 9টার মধ্যে তিনি নির্দেশ দেন যে সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে, যা প্রয়োজন লাগে আমি দেব। তারপরে তারপর দেশবাসী দেখেছে আমরা কিভাবে চিকিৎসা করেছি। এবং সে সময় কিন্তু আমি একা না, সে সময় আমার মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, সেবিকারা, সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা সবাই এসেছিলেন। এবং 4 দিন পার হওয়ার পরে সারা বাংলাদেশ এবং বিশ্ব থেকে বহু লোক এসেছেন তাদেরকে সাহায্য সহায়তা করার জন্য, যার জন্য কিন্তু আমরা এত বড় কর্মযজ্ঞটা আমরা করতে পেরেছি। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা সবসময় জানাই যারা সেই সময় এই আহত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন। তাদের এক একজনের 6 বা 7 বার অপারেশন হয়েছে, 15 ব্যাগ 20 ব্যাগ রক্ত লেগেছে, কোটি কোটি টাকার ওষুধ লেগেছে, খাবার লেগেছে। এটা কিন্তু করতে আমাদের বেগ পেতে হয় না, সেটা হলো যে সারা দেশবাসী এগিয়ে আসছিল। এবং তখন আমার মনে হয়েছিল যে না, আমরা আরেকটি 71 দেখতে পেয়েছি। তো তখন যে প্ল্যাটফর্মটা ছিল, একটা মেডিকেল কলেজ হসপিটালের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সেই জনগণের সেবাটি করেছি। এখন কিন্তু রাজনৈতিক পদ, সংসদ সদস্যের পদ, মন্ত্রীর পদ, এটা কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম।
এখানে যদি কারোর সদিচ্ছা থাকে, কেউ যদি চায় যে অনিয়ম তারপরে দুর্নীতির ঊর্ধ্বে থেকে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণের কল্যাণে কাজ করতে পারবে, তাহলে এটা পারবে। এবং আমি মনে করি যে আমি এই কাজটা করতে পেরেছি। আমার মন্ত্রণালয়কে আমি এটা গর্ব করে বলতে পারি যে আপনি সন্তুষ্ট যে আপনি আগের দুর্নীতিমুক্ত চাইতে করতে পেরেছি। এবং একটি বড় জিনিস আপনারা হয়তো দেখেছেন যে আমরা বাংলাদেশের যারা গৃহহীন তাদেরকে দুর্যোগ সহনীয় ঘর দেওয়ার পরিকল্পনা নিয়েছি আমি দায়িত্ব নেওয়ার পরে। এবং এই পর্যন্ত আমরা প্রথম পর্যায়ে 11,604টি ঘর, দ্বিতীয় পর্যায়ে আমরা 18,000টি ঘর করে দিয়েছি। এবং মুজিব বর্ষ উপলক্ষে প্রত্যেক গ্রামে একজন গৃহহীন মানুষকে ঘর দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের একটি লোকও গৃহহীন থাকবে না, তার জমি থাকুক বা না থাকুক। তা আমি মনে করি যে অনেকগুলো আরো অনেক কিছু করেছেন। আমরা হয়তো পর্যায়ক্রমে সেটি শুনবো। আমি আসবো আবার আপনার কাছে। মিচেল, indeed it's a very dark time, crazy time, and so far I know that New Zealand is relatively far better than any other countries in comparison to others. So far I know that around 1,500 have been infected and 19 died, and at least 3 are in a serious critical condition in New Zealand. Would you please explain us the situation in New Zealand regarding COVID-19? I would first of all say that no place on earth is immune to this pandemic, and this includes New Zealand as well, even though it's a remote country in the Pacific and far removed even from its closest neighbors. And New Zealand as well has been grappling with the effects of coronavirus. But there is cautious optimism, as you might have seen reflected in the international headlines, and the latest figures seem to confirm that the strategy adopted by the government, that is go early and go hard, is effective. So we had a 4-level strategy where each level had different restrictions. And relatively early into this crisis, the government decided to effectively lock down the country, go straight to level 4. That meant people having to stay at home, schools being closed, businesses being shut. The borders were closed to all but residents. Which, as you can imagine, for a country that relies on tourism, relies on trade with the rest of the world, and international students, was very, very difficult. There was widespread testing, contact tracing, which is bearing fruit, and this obviously has come at a huge cost to the economy. But the majority of the New Zealand population is in favor of these measures. The majority, close to 90%, have complied. Michal, New Zealand spends more on healthcare than any other country in the world. Almost 11% of its GDP and Vote Health is the main source of funding for New Zealand's health and disability system. After having such an effective healthcare system, why government is failed to control the spreading of coronavirus? So yes, I think the health system in New Zealand is very effective. I think a key component or key to the success is the widespread health coverage. The fact that no one who may have symptoms is afraid to go to the hospital. People receive basic healthcare. Most people are insured. So it is a very effective health system by global standards, I would say. There are obviously discussions about how it could be improved, and some people say that it should be more centralized. I think this tendency towards centralization in the face of a crisis like a pandemic, I mean, you can see it in many areas
And the 19.871 billion USD was allocated for healthcare in the 2019-2020 budget. The New Zealand government recently announced an initial $500 billion boost for health. Is it possible getting the virus under control within months? Well, it certainly looks that way. So the current figures are today there were, for instance, only 2 new cases confirmed, of which one is a confirmed case and one is a potential case. There's further testing to be done, and that is down from about 80 cases daily at the peak, which was about 2 weeks ago. It certainly looks like New Zealand might be one of those few countries that manages to not only flatten the curve, but to crush the curve, bringing the virus under control. Now that is thanks to, I think, very effective government policy, but also to the other favorable circumstances. So New Zealand, as I said, is an island. It can very effectively control who's coming into the country and impose conditions like quarantines of 2 weeks. That was introduced relatively early. It has experience with controlling things like biohazards and bringing in dangerous biological substances. So New Zealand is very protective of its environment. Okay. So they have systems in place to control things coming in. Mr. Minister, এই কোভিড-19 বা করোনা পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন এবং বাংলাদেশ যেভাবে ডিল করছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি তো আসলে এক ধরনের, যদিও এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অনেক বেশি সম্পর্কিত, বাট এক ধরনের দুর্যোগ এবং সেই ব্যবস্থাপনা আপনাকেও করতে হচ্ছে, ত্রাণের কাজ করতে হচ্ছে। সো পরিস্থিতিটাকে আসলে কিভাবে দেখছেন? মানে আমরা কি রাইট ট্র্যাকে আছি? আমরা যদি প্রথম থেকে ধরি, যখন ডিসেম্বরে চীনে উহানে সংক্রমণটা ঘটলো, তখন থেকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা অত্যন্ত সতর্কতার সাথে সবাইকে নিয়ে কাজ করেছেন। এবং আপনি দেখেছেন যে বিদেশ থেকে যারা আসছে তাদেরকে কিন্তু এয়ারপোর্ট, স্থল বন্দরগুলো, সমুদ্র বন্দরগুলো সব জায়গায় কিন্তু থার্মাল স্ক্রিনিং করা হয়েছে এবং যাদের টেম্পারেচার বেশি পাওয়া গেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এরপরে চীন থেকে যখন 312 জনের ছাত্র, শিক্ষক এবং পরিবার নিয়ে যখন প্রথম আসলেন যে ব্যাচটি, সেটিকে কিন্তু আশকোনা হজ ক্যাম্পে 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারপরেও আরও পৃথিবীর অন্যান্য দেশ থেকে প্রায় 6.5 লক্ষ যাত্রী কিন্তু বাংলাদেশে এসছে। এত বিপুল সংখ্যক যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার মতো আমাদের অবকাঠামো বা সম্ভব নাই, যার ফলে তাদেরকে কিন্তু হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং যার জেলায় প্রত্যেক জেলা প্রশাসকদের কাছে তালিকা পাঠিয়ে সেটা নিশ্চিত করা হয়েছে। এরপরে যখন আমাদের 8ই মার্চ প্রথম আক্রান্ত আমরা খবর পাই, তারপরে একটা জাতীয় কমিটি করা হয়। সেই কমিটির সভা করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু কর্মসূচি গ্রহণ করে এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে। তারপরে সেখানে দেখা গেছে যে আমাদের প্রথম দিকে ব্যবস্থাপনায় কিছুটা আমি বলবো যে ঘাটতি ছিল। এটা পৃথিবীর সব দেশে হয়েছে, কারণ এটা একটা নতুন ব্যাধি। এ সম্বন্ধে মেডিকেল সায়েন্সের যেমন খুব বেশি জ্ঞান নেই, তেমনি এটার ম্যানেজমেন্ট, এটার ফ্যাটালিটি, এটার সাস্টেনেবিলিটি, এটার ডিউরেশন, সে সম্বন্ধে কিন্তু আমরা এখন বিশ্বের অন্যান্য দেশ থেকে কিন্তু আমরা ধারণা নিচ্ছি, অভিজ্ঞতা অর্জন করছি এবং অবস্থা অনুযায়ী কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। যখনই আমাদের সংক্রমণ বাড়া শুরু করলো, তখনই কিন্তু তাদের চিকিৎসার জন্য ডেডিকেটেড হসপিটালের ব্যবস্থা হলো। প্রথম দিকে সেই হসপিটালগুলোতেও ঘাটতি ছিল, চিকিৎসকের সংকট ছিল, চিকিৎসকদের যে নিরাপত্তা দিবে সেই সরঞ্জামের ঘাটতি ছিল, আইসিইউতে ঘাটতি ছিল। কিন্তু ধীরে ধীরে কিন্তু সেগুলো পূরণ করা হয় এবং এখন পর্যন্ত প্রায় 10,000 শয্যার ব্যবস্থা করা হয়েছে এবং এগুলোতে আইসিইউ সুবিধা বাড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং আপনারা জানেন যে
বসুন্ধরা গ্রুপের মধ্যে 2013 বেডের একটি হাসপাতাল প্রায় নির্মাণ কাজ প্রায় শেষ, এবং সেখানে 200টি ভেন্টিলেটর সহ আইসিইউ ফ্যাসিলিটি থাকবে। এগুলো যদি হয়ে যায়, এর সাথে আমাদের বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, শেখ রাসেল, সেগুলোর কাজ চলছে। এবং আমি একটু শুনতে চাইব যে আপনার মন্ত্রণালয় কর্তৃক করোনা ভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগ বিশেষ মানবিক সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা 2020 আপনারা গ্রহণ করেছেন। একটু আমাদেরকে ছোট্ট করে বলবেন যে কি সেই নির্দেশিকার মধ্যে আছে এবং কিভাবে এটি পরিচালিত এবং বাস্তবায়িত হবে এখানে, এবং এক্ষেত্রে সহায়তার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবে সেটি একটা বড় প্রশ্ন। শহর না গ্রামীণ জনগোষ্ঠী, একটু ছোট করে বলবেন আমাদের। এই মানবিক সহায়তাটা একটা সারা বাংলাদেশে যাতে একটা নিয়মের মধ্যে ত্রাণ তৎপরতা চালানো যায় সেই জন্য গঠন করা হয়েছে। এখানে একটি জাতীয় কমিটি করা হয়েছে, যেটা পদাধিকার বলে সভাপতি আমি হয়েছি, এবং এর সাথে বিভিন্ন মন্ত্রণালয় এখানে আছেন। এর সাথে জেলা কমিটি, প্রত্যেক জেলায় জেলা কমিটি করা হয়েছে, এবং সিটি কর্পোরেশনগুলোতে সিটি কর্পোরেশন কমিটি করা হয়েছে, এবং এই কমিটিতে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও এনজিও প্রতিনিধিদের রাখতে বলা হয়েছে। তারা জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে একটি তালিকা করার নির্দেশনা দেওয়া হয়, এবং সেই অনুযায়ী কিন্তু একটি তালিকা করা হয়েছে, এবং এই তালিকায় 1,11,38,044টি পরিবার তালিকাভুক্ত হয়েছে এই পর্যন্ত, এবং 4,95,60,896 জন মানুষ কিন্তু এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে, এবং এই তালিকা অনুযায়ী তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই তালিকাকে আরও শক্তিশালী করার জন্য, এটাকে ডাটাবেস করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা ইতিমধ্যে আইসিটি মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করে এটার ডাটাবেস করার জন্য আমরা সফটওয়্যার ডেভেলপ করেছি, এবং গত বুধবার অর্থাৎ 27 তারিখ থেকে আমরা এটার কার্যক্রম শুরু করেছি। শহর গ্রামের মধ্যে কোনো পার্থক্য করছেন যে কারা অগ্রাধিকার পাবে সেরকম? না, এখানে আমরা প্রথম অগ্রাধিকার হলো যে যারা দিন মজুর ছিলেন, যারা দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল ছিলেন, যারা এই ছুটির জন্য কর্মহীন হয়ে পড়েছেন, তাদেরকে এই অগ্রাধিকার দিতে হবে। এবং তারপরে যারা নিম্নবিত্ত, এই ছুটির কারণে যাদের সঞ্চয় ফুরিয়ে গেছে, তারা এখন খাদ্য সংকট আছে, তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয়ত যারা দরিদ্র মধ্যে ছিলেন, আমাদের যে 20.5% যে দরিদ্র, তাদের মধ্যে যারা অধিকতর দরিদ্র হয়ে যাবে এই সময়টার কর্ম না থাকার কারণে, তাদেরকে এই তালিকা আনতে হবে। এবং গত 6 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দেন যে মধ্যবিত্তদের মধ্যে অনেকে আছে যারা তাদের সঞ্চয় ফুরিয়ে যাওয়ার কারণে এখন দরিদ্র উনি বলেন যে খাদ্য ক্রয়ের ক্ষমতাটা তারা হারিয়েছেন, এবং তারা এরকম কত লোক আপনারা এটা করে দেখা গেছে যে আমাদেরকে 1,25,00,000 লোক পরিবারকে, অর্থাৎ প্রায় 5 কোটি লোককে আমাদের খাদ্য সহায়তা দিতে হবে। ইতিমধ্যে আমরা 1,11,00,000 পরিবারকে নিয়ে আসছি, আমরা খুব শীঘ্রই বাকি পরিবারদেরকে অন্তর্ভুক্ত করব। এবং আমাদের মন্ত্রণালয় থেকে সপ্তাহে 2 দিন আমরা জেলা প্রশাসকদের কাছে বরাদ্দ দিই, এটা ওনারা উপজেলায় দেন, উপজেলা থেকে ইউনিয়ন পরিষদ ওয়ার্ড পর্যায়ে এটা বিতরণ চলছে, এবং প্রতিদিনই তারা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের কাছে আমরা কি পরিমাণ বরাদ্দ দিয়েছি, কি পরিমাণ বিতরণ হয়েছে, কি পরিমাণ মজুদ আছে, এবং আগামী দিনে কি পরিমাণ চাহিদা আছে সেটা ওনারা পাঠান, এবং তাদের চাহিদার ভিত্তিতে আমরা এই বরাদ্দগুলো দিয়ে থাকি। এবং আমরা কোভিড-19 যে ট্রেন্ড দেখতেছি যে এটা কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে, এবং এটা কবে নাগাদ শেষ হবে, যদিও বিশ্বের অনেক গবেষণা প্রতিষ্ঠান বলেছেন যে মে মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে, কিন্তু আমরা যে ট্রেন্ড দেখছি সেটা আমরা ধরে নিচ্ছি হয়তো দীর্ঘ সময় হতে পারে, সেজন্য আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। আমি আসবো আপনার কাছে। মিচেল, অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস, মিডিয়া সোর্সেস, COVID-19 likely to cost the New Zealand economy of 43 billion. Can you hear me, Michal? Okay. Yes. According to different media sources, COVID-19 likely to cost the New Zealand economy $43 billion during 2020. The unemployment rate will increase by 9%. Gross domestic product will face a worse decline of 6%. New Zealand stock market dropped 4.85%. Tertiary institutes stand to lose more than $100 million. The live export industry
could lose up to $46 million. Property prices nationwide are forecast to drop by around 10%. Health expenditure and public debt will be increased. So I would like to ask you a few questions at the same time. That has the COVID-19 pandemic caused a great recession in the QE economy? Can the government do anything significant to minimize longer-term post-COVID economic damage? How can COVID-19 affect the economy related to foreign tourism and students? And what role of the government can play in reducing the impact of an economic downturn? Michal. I think the ultimate effects of the pandemic on the economy are at present anyone's guess. It's very difficult to give an estimate. What is certain is that it will have a big negative impact, especially on a small open economy like New Zealand's, which, as I mentioned, relies to a large degree on trading with other parts of the world. It relies on being open, on people coming in to visit, for holiday, to study. So it will certainly have a very negative impact. Now, the government has adopted a stimulus program, which is worth roughly 4% of GDP, and that's $12 billion, to support local businesses and to support the economy. It is, for the time being, a program that is meant to help businesses survive the difficult time of the lockdown, and there will certainly be more measures to come. What the ultimate impact will be, I'm afraid we will have to see. And the New Zealand government announced an initial $12.1 billion COVID-19 economic response package to protect the health and well-being of Kiwis. The situation changed. As the situation changed, the package has been expanded. The package now includes $9 to $12 billion in wage subsidies, $126 million in COVID-19 leave and self-isolation support for people, 2.8 billion income support package for most vulnerable, 100 million redeployment package, 2.8 billion in business tax changes to reduce cash flow pressure, an initial $600 million package to support the aviation sector and protect supply chains. $6.25 billion business finance guarantee scheme for small and medium-sized businesses, 3.1 billion tax loss carryback scheme. Do these economic supports are enough to handle the overall situation, and how long it will take to bring back the QE economy through these initiatives? What do you think? Well, I hope they will be enough to address the current crisis and to help businesses survive during the next couple of weeks. But let's not fool ourselves. Government support cannot replace actual demand and actual economic activity, and that will take a long time to recover. Now, it may be worth mentioning that New Zealand's central bank, like other central banks around the world, has been engaged in a form of quantitative easing and purchasing securities, attempting to help the credit to flow to the economy and to businesses, to households. So I hope these measures will bring some relief, but ultimately we will have to wait for a broader recovery of the global economy on which New Zealand is so dependent. মিস্টার মিনিস্টার, আমরা জানি যে করোনাকালীন সময় আপনি যেমনটা বলছেন যে সরকারের পক্ষ থেকে শহুরে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন রকমের ত্রাণ কার্যক্রম চালু করা হয়েছে, এবং যদিও অনেকেই বলছেন যে সেগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং আমাদের সম্পদেরও সীমাবদ্ধতা আছে, সেটিও ঠিক, কিন্তু তার উপর ত্রাণ বিতরণে নানা রকমের অব্যবস্থাপনা ত্রুটির প্রসঙ্গ পত্রপত্রিকায় উঠে আসে। তো আমি আপনার কাছে একটু শুনতে চাইবো যে আপনি কি মনে করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যে ত্রাণ কার্যক্রমের প্রসারের জন্য সরকারের
আর কি কি করণীয় আছে, এবং ত্রাণ কার্যক্রমে যে অব্যবস্থাপনা এবং দুর্নীতি পুরোপুরি বন্ধ যদি না করা যায়, কোনো সহায়তা কার্যক্রমে শেষ পর্যন্ত যথেষ্ট নয়, এবং এসবের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ কি সরকার নিতে পারছে, না পারলে সেটি কেন পারছে না? আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটি নিয়েও পত্রপত্রিকা, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনা হয়েছে, আমি একেবারেই সরাসরি উল্লেখ করতে চাই না। এই ত্রাণ কার পক্ষ থেকে যাচ্ছে জনগণকে, জনগণকে কি বার্তা দেওয়া হচ্ছে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই ত্রাণ কাদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে, আপনি যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ। প্রথমেই আমি বলি যে যারা আমরা এই পর্যন্ত প্রায় 35টি অভিযোগ পেয়েছি ত্রাণের যে অনিয়ম, এবং সেটা আমরা তদন্ত করে দেখেছি। আপনার যে খাদ্য মন্ত্রণালয়ের যে ওএমএস এর চাল, 10 টাকা কেজি চাল, সেখানে আমরা অনিয়ম দেখেছি। আর টিসিবির, বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবির সোয়াবিন তেলে অনিয়ম পেয়েছি। আর মহিলা শিশু বিষয়কের যে ভিজিডি, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টের ফান্ডের যে চালটা, সেটা পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যে ত্রাণটা বিতরণ করা হয়, সেটা প্রত্যেক বাড়ির জন্য আলাদা প্যাকেট করে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান লেখা থাকে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি থাকে, এবং সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে লোগো আছে সেটা থাকে। আমরা সেই ত্রাণ কিন্তু অনিয়ম বা কারচুপির কোনো খবর পাইনি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত 29 মার্চ যে ভিডিও কনফারেন্স করেছিলেন 8টি ডিভিশনের ডিভিশনাল কমিশনার, 64 জেলা প্রশাসক এবং আরও অন্যান্য সরকারের রাষ্ট্রীয় যন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সাথে, এবং সেখানে মন্ত্রী পরিষদের সদস্যরা আমরা ছিলাম। সেখানে কিন্তু তিনি বলেছেন যে ত্রাণ নিয়ে, ঠিক এই উক্তিটা করেছেন, ত্রাণ নিয়ে যারা এই সংকটকালে নয়ছো করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবং আপনি দেখেছেন যে কয়টা অভিযোগ আসে, তারা প্রত্যেকেই চিহ্নিত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, এবং প্রাতিষ্ঠানিকভাবে তারা তাদের মন্ত্রণালয় থেকে তারা বরখাস্ত হয়েছে। তা আমি মনে করি যে এটা যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, সরকার সেটা নিয়েছে। এবং এখন কিন্তু আমরা এই পদক্ষেপ নেওয়ার পরে কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু আর এই ত্রাণ নিয়ে অনিয়ম বা দুর্নীতির কোনো খবর পাচ্ছি না। এবং আমরা প্রতিদিনই জেলা প্রশাসকদের সাথে, স্থানীয় সংসদ সদস্যের সাথে, জনপ্রতিনিধির সাথে আমরা কথা বলি এবং খোঁজ খবর নেই ত্রাণ নিয়ে মানুষের সন্তুষ্টি কতটুকু। সেখানে কিন্তু তারা বলছেন যে বিতরণটা কাদের মাধ্যমে করছেন? বিতরণ প্রধান সমন্বয় হলো জেলা প্রশাসক জেলাতে, আর সিটি কর্পোরেশনগুলোতে মেয়রদের মাধ্যমে করছি, আর পৌরসভাগুলোতে পৌরসভার চেয়ারম্যান অথবা মেয়রদের কে প্রধান সমন্বয় করা হয়েছে। সেখানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা থাকেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা থাকেন, এখানে রাজনীতিবিদরা থাকেন, এনজিওর প্রতিনিধিরা থাকেন, এবং সুশীল সমাজের লোকজনরা এখানে। এই ত্রাণের মধ্যে কি দিচ্ছেন আপনারা? তার মধ্যে আমরা কি ধরনের সহায়তা দিচ্ছি? আমরা চাল দিচ্ছি, এবং চালের সাথে আলু, পেঁয়াজ, লবণ, ডাল, সয়াবিন তেল এবং একটি করে সাবান দেওয়া হয় সপ্তাহে। পরিবার প্রতি কত কেজি চাল দিচ্ছেন? আমরা 5 কেজি করে দিচ্ছি, এবং এটা সপ্তাহে দেওয়া হয়। আমাদের টার্গেট যে মাসে আমরা 20 কেজি চাল। ওকে। Michal, COVID-19 is going to change social order, political order, world order very dramatically. Is there any chance of changing New Zealand's international political or geopolitical framework? Well, I think New Zealand has, for decades or throughout its history, needed to adapt to a new global order, and it will need to do so. The global order will clearly be changed by this pandemic, which is accelerating many of the processes that were already that we've already seen before. They're just now happening a bit quicker. On externally, we'll need to adapt, and I'm sure internally the pandemic will also have big effects.
And for the first time, New Zealand Premier sued over COVID-19 lockdown. Petitioners allege Jacinda Ardern took decision for political gains, liken her to Hitler, lockdown to Holocaust. But Sir John Key, the former Prime Minister of New Zealand, praised Prime Minister Jacinda Ardern for her handling of the crisis. What is your opinion on this? And do you think COVID-19 impact will create a negative impression of the New Zealand government? Michal. Well, I can only tell you about my personal impression. I think that the the current numbers that we're seeing and the effect of the lockdown is it vindicates the policy that was adopted, and now we can see that it was certainly the right one. I think the majority, according to the polls that I've seen, the majority of New Zealanders supported the lockdown. They supported the extension of the lockdown. There was a widespread buy-in by the society and understanding for what the government was trying to achieve. And I think it was down to very good communication on the part of the government. There were daily updates, and people generally had an impression they knew what's going on. And I think that at the moment, the approach taken by New Zealand is it's shown around the world as an example. Now, obviously, New Zealand has some exceptional circumstances, and every country has to go their own way. But it seems that for New Zealand, the approach taken has been the right one. Michal, I'll come back to you again. Mr. Minister, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো শরণার্থীদের জন্য ত্রাণ এবং পুনর্বাসন প্রক্রিয়া। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে বর্তমানে যে কার্যক্রমটি কি অবস্থায় আছে এবং করোনা ভাইরাস পরিস্থিতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশেষ কোনো উদ্যোগ বা আলাদা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা আপনারা? সেখানে আমরা তাদের যে সচেতনতা তৈরি করার জন্য প্রচারণার কাজ জোরে চলছে, এবং সেখানে আমাদের RRRC যিনি থাকেন, রিলিফ রিপেট্রিয়েশন অ্যান্ড রিফিউজি কমিশনার যিনি আছেন, তার নেতৃত্বে আপনার মেডিকেল টিমও করা হয়েছে, এবং বিভিন্ন দেশের যারা এখানে UNDP, UNHCR, IOM, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যারা কাজ করছেন, তাদের কর্মতৎপরতা এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনীও সেখানে কিন্তু এখন দায়িত্ব নিয়েছেন যাতে সামাজিক দূরত্বটা তারা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলেন। তো এখন পর্যন্ত সেখানে সংক্রমণের কোনো সংবাদ পাওয়া যায় নাই। যদি কোনো সংক্রমণ হয় তাহলে সেখানে একটি সংক্রমণের খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, একটি হলো কক্সবাজারে, সেটা কক্সবাজার যে মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে রেখে তার চিকিৎসা করা হয়েছে, সে ভালো। এবং আমরা এটাও জানি যে প্রাকৃতিক এবং ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সম্পর্কিত মনুষ্য সৃষ্ট নানান দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থাসমূহের সাথে বিভিন্ন চুক্তি সম্পাদন এবং এগুলোর আলোকে গৃহীত কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় একটা সমন্বয় সাধন করছে বা করে থাকে। তো মহামারী দুর্যোগ সংক্রান্ত এই যে দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থাসমূহের সঙ্গে যৌথ বা সমন্বিত কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে, বা সেগুলোর কতখানি সেই উদ্যোগ বা তার গুরুত্বই আসলে কতখানি, সেটা একটা প্রশ্ন। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ এবারের সমস্যা হয়েছে যে পৃথিবীতে এর আগে যতগুলো মহামারী দেখা দিচ্ছে সেটা কিন্তু একটা দেশ বা দুইটা দেশ বা তিনটা দেশ, এরকম সারা বিশ্ব কিন্তু আক্রান্ত হয় নাই, যার ফলে যে প্রত্যেকটা দেশে লকডাউন আরোপ করা হয়েছে, এবং এই লকডাউনের ফলে একটা দেশ আরেকটা দেশকে যে সহযোগিতা করতে চাইলেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে পারছে না। তারপরে আমরা চীনে যখন উহানে আক্রান্ত হলো, আমরা কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী সেখানে গ্লাভস, মাস্ক এবং কিছু চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় চীনও কিন্তু আমাদেরকে কয়েকদিন আগে মাস্ক, গ্লাভস এবং পিপি সহ অনেক ধরনের সহায়তা তারা দিয়েছে, এবং আমি উপস্থিত ছিলাম সেখানে, সেটা রিসিভ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতেও আমরা কিছু সহযোগিতা পাঠিয়েছি। আমরা মালদ্বীপে চাল, ডাল, ডিম, পেঁয়াজ, তেল ইত্যাদি খাদ্য সহায়তা আমরা পাঠিয়েছি।
আমরা মধ্যমায় দেশে এগিয়ে যাচ্ছি, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন দেশকে আমরা সহযোগিতা করছি এবং বিভিন্ন দেশও কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে। আর আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় রিজনাল একটা কমিটি আছে, যেটাকে আমরা আরসিজি বলি, রিজনাল কনসালটেটিং গ্রুপ। সেখানে প্রায় 32 সদস্য দেশ আছে, বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ। তারা কিন্তু আমরা কমিটেড যে এক দেশের দুর্যোগে আমরা যদি আমরা কেউ ব্যবস্থা করতে সক্ষম না হই, তাহলে আরেকটা দেশ এগিয়ে আসবে। তবে আমরা সবাই সব দেশ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ম্যানেজ করছে বলে এখন পর্যন্ত আরসিজি গ্রুপটা কাজে এখন পর্যন্ত অ্যাকশনে নামা যেটা বলে সেটা এখন পর্যন্ত নামে নাই, বা আরসিজির কোনো সভা আমরা এখন পর্যন্ত ডাকতে পারি নাই। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং আমাদেরকে সহায়তা দিচ্ছে। আমরাও যেখানে আমাদের সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা ত্রাণ সামগ্রী এবং চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করছি। Michal, we are almost at the end of the program. I know you are an economist, and I'd like to hear from you that how long it could take to regain the world's economy at post-COVID-19 period. What's your take? Many people talk about a V-shaped recovery and a quick return to normal. I think that's very unlikely. COVID is not so. COVID arrived at a moment when we were already 12 years into one of the longest global economic expansions, at least in the last 100 years. Sorry, a few decades. And time was ripe for a deep correction. So COVID accelerated certain cyclical processes, and I think the problems that it caused will lead to further problems down the road. It may take a few years until we're back to the levels we've seen just a few months ago. Do you think the macro approach to bolstering the economy would be more effective? I think definitely a coordinated international approach would be effective. We've seen a coordinated approach after the great financial crisis in 2008. At the moment, at least from what I can see, there doesn't seem to be a coordinated approach. If anything, responses are very national, and the lack of this coordination may be a problem down the road and may slow down the recovery. Michal, anything else you would like to tell us very briefly? Maybe one thought, one reflection. So I think one thing that was really important in the way New Zealand tackled it, and I found it very admirable, was how people during this difficult time, during the time of lockdown, stuck together and played as a team. I think it is very important to try to go through this together, to show solidarity, to show sympathy to other people who, in our direct environment, who may be going through very difficult times, and it's the solidarity and the fact of working together that may help us emerge from this pandemic and economic difficulties. মিস্টার মিনিস্টার, আমরা একদম শেষ মুহূর্তে ছোট্ট করে আমি একটু জানতে চাইবো, যেমনটা মিচেল বলছিলেন যে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট দরকার ইন্টারন্যাশনালি, এবং লোকালিও সেটি দরকার, সেটিও তার কথার মধ্যে বেরিয়ে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে একথা ঠিক যে অনেক পদক্ষেপ সরকার নিয়েছে, কারো কারো অভিযোগ কিছুটা বিলম্বে নিয়েছে, কিন্তু আবার এই পদক্ষেপ নেওয়ার মধ্যেও অনেক রকমের ম্যানেজমেন্টের সমস্যা, অনেক ধরনের কোঅর্ডিনেশনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। ধরা যাক যে এখন পর্যন্ত কি আমরা নিশ্চিত, বা অ্যাজ এ মিনিস্টার, এবং আপনি যেহেতু এটা ফ্রন্ট লাইনে থেকে কাজ করছেন, আমরা তো জানি না আসলে আমরা কোথায় যাচ্ছি, আমরা কি পিকে যাচ্ছি, না নিচে নামবো, না একটা ফ্ল্যাটের অবস্থার মধ্যে দীর্ঘদিন থাকবো।
বাট এরই মধ্যে আমরা গার্মেন্টস খুলে দিচ্ছি, আবার বন্ধ করে দিলাম, আবার খুলে দিচ্ছি, আমরা হোটেল রেস্টুরেন্ট খুলে দিলাম, আবার আমরা বলছি দরিদ্র মানুষের সহায়তার কথা, আপনারা কাজ করছেন, আবার দেখছি দরিদ্র মানুষ যারা ফুটপাতে বিক্রি করে তাদেরটা না, ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট আমরা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ইতিমধ্যে দোকান মালিকরা দোকান খুলে দিতে চাইছেন, সামনে আবেদন করেছেন। হ্যাঁ আবেদন করেছেন, তো আবেদন করেছেন শপিং মলগুলোর, এবং সামনে ঈদ আছে, এই ঈদের সময় তারা হয়তো বেচাকেনাটা মাথায় রাখছেন। কিন্তু এই যে আবার এগুলোকে কেন্দ্র করে মানুষ যখন বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে এবং বাইরে বেরিয়ে আসবে, তখন যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তখন নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে? মানে আমাদের হেলথ সিস্টেম আসলে অতটা ভালো আছে কিনা, নেই যে সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। খুব ছোট্ট করে জাস্ট এক দেড় মিনিটে আমাদের হেলথ সিস্টেম আমরা বলবো না যে উন্নত দেশের সাথে তুলনায় এত শক্তিশালী, তারপরেও কিন্তু আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমরা নিজের স্বাস্থ্য সেবা আমরা নিজে দিয়ে যাচ্ছি এবং মোটামুটি আমরা সফলতার সাথে দিয়ে যাচ্ছি। আর করোনা পরিস্থিতি সারা বিশ্বেই পিক থেকে এখন ডাউনওয়ার্ড গ্রাফে যাচ্ছে এবং এটা সবাই ধারণা করছে যে মে জুন মাসের মধ্যে এটা হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে। এবং সারা বিশ্বেই কিন্তু একটা জিনিস অনুভব করতে পারছে যে এই দীর্ঘদিন লকডাউনের কারণে অর্থনৈতিক যে ক্ষতিটা হবে বা হচ্ছে সেটা কাটিয়ে ওঠা কঠিন হবে, যার জন্য অধিকাংশ দেশেই কিন্তু সীমিত আকারে পরিকল্পনা করে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী আমাদের দেশেও কিন্তু পরিকল্পনা করেই, যেহেতু গার্মেন্টস সেক্টরে অনেক বিশাল বাজার এবং আমাদের রপ্তানি আয়ের প্রায় 86% এই গার্মেন্টস সেক্টর থেকে আসে এবং এখানে প্রায় 40 লক্ষ শ্রমিক কাজ করে, তাদের পরিবার আছে, এখানে প্রায় 4000 শিল্প মালিকরা কাজ করে, এর সাথে শত শত ব্যাংক এটার সাথে জড়িত আছে। সব মিলিয়ে এই আমাদের অর্থনীতির উপর একটা বিরূপ প্রতিক্রিয়া এড়ানোর জন্য কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এবং মিচেল মোটল আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। মিচেল, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। Thank you for having me. দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 বা করোনা ভাইরাস পরিস্থিতি, বাংলাদেশের প্রসঙ্গ, পৃথিবীর প্রসঙ্গ এবং নিউজিল্যান্ডের প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। সমন্বিত পদক্ষেপের কোনো বিকল্প নেই এবং আমরা আসলে কেউই নিশ্চিত নই আমরা কোথায় যাচ্ছি, কারণ একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। কাজে সেখানটাতে অনেক সুচিন্তিত সুসমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে, অনেক পরিকল্পনা করে, অনেক ভেবেচিন্তে, সেখানটাতে অনেক ব্যত্যয় দেখা যাচ্ছে। কাজে এই বিষয়টাতে আমাদের অনেক বেশি মনোযোগ দিতে হবে। এখনও ঘরে থাকার কোনো বিকল্প নেই, এখনও পরীক্ষার সংখ্যা বাড়াবার কোনো বিকল্প নেই এবং দীর্ঘমেয়াদী অর্থনীতির যে সংকট ধেয়ে আসছে সেই সংকট মোকাবেলার জন্য আশু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনারও কোনো বিকল্প নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন।